স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি ফারনাজ জুই। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। শুরুতেই বিএসআরএম পদ্মা সেতুর খবর। অবশেষে সত্যি হলো স্বপ্ন, পদ্মার দুই পার যুক্ত হলো সেতুর বন্ধনে। সবশেষ সুপার স্ট্রাকচার বসিয়ে রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের 21 জেলাকে যুক্ত করল 6.5 কিলোমিটার সেতু। বৃহস্পতিবার 12-13তম পিলারে 41তম স্প্যান বসিয়ে দীর্ঘতম সেতু নির্মাণের গর্বিত মাইলফলকে বাংলাদেশ। নিজস্ব অর্থায়নে তৈরি কাঙ্ক্ষিত এই সেতু মানুষের জন্য খুলে দিতে 2021 সালকেই প্রাথমিক টার্গেট ধরেছেন প্রকল্প পরিচালক। পদ্মা ঘুরে এসে বিস্তারিত তুলে ধরছেন ফখরুল ইসলাম। পদ্মা সেতু রাজধানীর সঙ্গে বিচ্ছিন্ন দক্ষিণ পশ্চিমাঞ্চলের সংযোগ, অবহেলিত 21 জেলার কয়েক কোটি মানুষের স্বপ্ন, সর্বোপরি রেল যোগাযোগ। 2014 সালে কাজ শুরুর সময় এসব স্বপ্ন যতটা না ছিল, তার চেয়ে অর্থায়ন থেকে শুরু করে নানাবিধ প্রতিকূলতা ছিল ঢের বেশি। তা সত্ত্বেও অদম্য ইচ্ছা আর দৃঢ় প্রত্যয়ে নিজস্ব অর্থায়নে শুরুর 2 বছরে প্রথম সুপার স্ট্রাকচার দিয়ে যাত্রা। পরিকল্পনা ছিল এবারের বিজয়ের মাসেই প্রমত্তা পদ্মার দুপারকে যুক্ত করার। সে অনুযায়ী বৃহস্পতিবার কুয়াশার চাদর ভেঙে 12 ও 13তম পিয়ারে পতাকা শোভিত 41তম স্প্যান বসিয়ে 6.5 কিলোমিটারে যুক্ত হলো উত্তর ও দক্ষিণাঞ্চল। সেই সাথে যুক্ত হলো দুপারের কোটি মানুষের স্বপ্ন। বাঁধ ভাঙা এই উচ্ছ্বাসে ভেসেছেন দুপারের মানুষ। আশা করা যায় 6 মাসের মধ্যে পদ্মা সেতুর কাজ কমপ্লিট হবে ইনশাল্লাহ। আমাদের নিজের টাকায় পদ্মা সেতু, এটা আমাদের বিশ্বের দরবারে আমাদের বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করেছে। বিশ্বব্যাংক সহায়তা না করা সত্ত্বেও এত বড় একটা প্রজেক্ট শেষ প্রান্তে, অর্থাৎ কাজটা শেষ প্রান্তে, এটা আসলে একটি মাইলস্টোন। প্রকল্প পরিচালক জানালেন, দুপারের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পাড়ি দিতে আর সামান্য কাজ বাকি। এরই মধ্যে সেই ব্রিজের কাজ সম্পন্ন হয়েছে 91 ভাগ, নদী শাসন 76 ভাগ, আর সর্বোপরি কাজ হয়েছে 82 ভাগ। এই অর্জনটা একটা প্রজেক্টের জন্য মাইলফলক, যে আমরা সবগুলা স্প্যান করতে পারছি, শেষ করতে পারছি। কারণ আরো অনেক কাজ বাদ আছে, কিন্তু সেগুলার কম্পোনেন্ট গুলো ছোট ছোট। এটা তো একটা বিশাল কম্পোনেন্ট, 3000 টন ক্যাপাসিটি, 3000 টন উপরে ওজন। তো কাজে এটা একটা জায়গার কি কাজ, এই কাজটা শেষ করতে পারাটা একটা বিশাল অর্জন প্রজেক্টের জন্য। সেতুমন্ত্রী জানালেন, নিজস্ব অর্থায়নে এখন বাংলাদেশ পারে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সেতু বানাতে। বাংলাদেশের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে প্রমাণ করেছেন যে আমরাও পারি। 2015 সালে কাজ শুরুর পর 3 দফায় সেতু নির্মাণ ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 30,193 কোটি টাকা। 82 ভাগ কাজ শেষ হতে এখন পর্যন্ত ব্যয় হয়েছে 24,000 কোটি টাকা। সব কাজ শেষ হওয়া পর্যন্ত আপাতত ব্যয় বাড়ার সম্ভাবনা নেই বলে জানালেন প্রকল্প পরিচালক। সবশেষ সুপার স্ট্রাকচার 41তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগে স্পর্শ করল এক যুগান্তকারী মাইলফলক। স্ল্যাব বসানো সহ বাকি আর কিছু কাজ শেষ হলেই খুলে দেওয়ার পথে এগিয়ে যাবে দেশের দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্ন পূরণে দীর্ঘতম এই সেতু। ফখরুল ইসলাম, নিউজ 24, পদ্মা সেতু প্রকল্প, মাওয়া। 150 মিটার দীর্ঘ 41 স্ল্যাব বসানো হলেই কি শেষ হলো পদ্মা সেতুর? এখনই কি প্রস্তুত সেতু চলাচলের জন্য? দুই প্রান্ত যুক্ত হওয়ার দিনে এমন প্রশ্নই ছিল সাধারণ মানুষের। বিস্তারিত রিপোর্টে। নদীর উপর দৃশ্যমান এই সেতুতে এখন চলবে আরেক কর্মযজ্ঞ। ইতিমধ্যেই বসানো স্প্যানে সেতুর 2917টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে 1285টি এবং 2959টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে বসানো হয়েছে 1930টি। এর আগে ভাঙনের কারণে সেতুর 126টি রোডওয়ে স্ল্যাব এবং 192টি রেলওয়ে স্ল্যাব নদীতে তলিয়ে যায়। সেগুলো নতুন করে তৈরি করা হচ্ছে। মাওয়া ও জাজিরা ভায়াডাক্টে 484টি সুপার টি গার্ডারের মধ্যে 310টি স্থাপন করা হয়েছে। এরপর শুরু হবে স্ল্যাবের উপর পিচ ঢালাইয়ের কাজ, বাকি রয়েছে ল্যাম্পপোস্টের কাজ। নদী শাসনের কাজ শেষ হয়েছে 75%। এসব কাজ ছাড়াও বিদ্যুৎ, গ্যাস ও টেলিযোগাযোগ লাইনের স্থাপনের কাজ বাকি আছে। সব মিলিয়ে সেতু পারাপার হতে সাধারণ মানুষকে অপেক্ষা করতে হবে আরও 1 বছর।
শাফিয়া জাসনা, নিউজ 24, ঢাকা। স্বপ্নের সংযোগ ঘটল পদ্মা নদীর ওপরে, যার মাধ্যমে সড়ক আর রেল যোগাযোগের পুরনো দৃশ্যপট পাল্টে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, পদ্মা সেতু বাস্তবায়নে বড় রকমের পরিবর্তন হবে দেশের অর্থনীতিতে। সেতু চালু হলে ঘুরে যাবে ওপারের প্রায় 3 কোটি মানুষের ভাগ্য। সেতু ঘিরে যে অর্থনৈতিক কর্মকাণ্ড হবে তার ফলে প্রায় 1.5% জিডিপি প্রবৃদ্ধি হবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদের রিপোর্ট। এক দীর্ঘ সময়ের অপেক্ষা। 1998 সালে প্রাক সম্ভাব্যতা যাচাই দিয়ে যে স্বপ্ন বোনা শুরু হয়েছিল, ষড়যন্ত্র কিংবা অর্থায়ন বন্ধ তা শুধুই অপেক্ষাকে দীর্ঘ করেছে। 2 যুগ পরে যার বাস্তবায়ন এখন দৃশ্যমান। সাহস আর চ্যালেঞ্জের মিশ্রণে গড়ে ওঠা পদ্মা সেতু ভাগ্যের পরিবর্তন ঘটাবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় 3 কোটি মানুষের। দীর্ঘদিন পদ্মা সেতু নিয়ে কাজ করা পরিকল্পনা কমিশনের এই সদস্য বলছেন, সেতু চালু হলে জিডিপি প্রবৃদ্ধি বাড়বে আরও প্রায় 1.5%। আমাদের সত্যি আমরা আবেগ আপ্লুত এই অর্থে যে এত বড় একটি বিজয় আমরা এর অংশীদার হতে পারছি। আমি নিজেও সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমের এই ব্যাপকতা, আমাদের জিডিপি বা আমাদের প্রবৃদ্ধির যে হার আমরা গণনা করি জিডিপির মাধ্যমে, সেটি 1.2 থেকে 1.5% পর্যন্ত বর্ধিত হতে পারে। পদ্মা সেতু চালু হলে মোংলা বন্দর ও বেনাপোলের সাথে সরাসরি যোগাযোগ হবে রাজধানী ঢাকা ও চট্টগ্রামবাসীর, যার ফলে দক্ষিণাঞ্চলে আসবে নতুন নতুন বিনিয়োগ, তৈরি হবে কর্মসংস্থানও। একদিকে মানুষের যেমন কমিউনিকেশন সহজ হয়ে মানুষজন নানান রকম অর্থনৈতিক কাজের সাথে সহজেই সংযুক্ত হতে পারবেন, অন্যদিকে শিল্প বাণিজ্যেরও কিন্তু প্রসার ঘটবে, তার মাধ্যমে আসবে কর্মসংস্থান এবং দারিদ্র্য বিমোচনেও সেটা ভূমিকা রাখবে। পদ্মা সেতু সারা পৃথিবীর প্রকৌশলীদের কাছে বিস্ময় বলে জানালেন এই স্থপতি। জাতির পিতা বঙ্গবন্ধুর সরাসরি পরামর্শ পাওয়া এই বিশেষজ্ঞ বলছেন, এর ফলে পুরো দেশ যুক্ত হলো একসাথে। জাতির পিতা বঙ্গবন্ধু আমার পিঠে এভাবে থাপা দিতে দিতে বলেছেন, বাবারা শুধু ঢাকা নিয়ে পরিকল্পনা করো না, সারা বাংলাদেশকে নিয়ে পরিকল্পনা করো, না হলে কিন্তু বিপদ আছে। সেই পরিকল্পনা এখন ঢাকার বাইরে চলে যাওয়া শুরু হয়েছে। ইঞ্জিনিয়ারিং পড়াশোনার সাথেও এটি একটি ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে, কারণ এটার জন্য বিভিন্ন ধরনের নতুন পন্থা, নতুন জিনিস তৈরি করতে হয়েছে। স্বপ্নের এই সেতু 1 বছরের মধ্যেই পুরোদমে সবার জন্য চলাচল উপযোগী হবে বলেও প্রত্যাশা সংশ্লিষ্টদের। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। আগামী 17 ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন চিলাহাটি হলদিবাড়ি রেললাইন সহ বেশ কয়েকটি প্রকল্প। এ বিষয়ে ভারতের প্রস্তুতির কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন দেশটির হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ভারতীয় হাই কমিশনার জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের নির্বাহী পরিচালকের জন্য বাংলাদেশের প্রার্থিতাকে সমর্থন করবে ভারত। ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশে 3 কোটি কোভিড টিকা আনার বিষয়টিও আলোচনা হয় বৈঠকে। এক্ষেত্রে বাংলাদেশের চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণে ভারতের আগ্রহের কথা জানান দেশটির হাই কমিশনার। উগ্র সাম্প্রদায়িক ও স্বাধীনতা বিরোধী চক্রের দ্বারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ঘটনার প্রতিবাদ জানিয়ে মিছিল ও মানববন্ধন করেছে সংগঠনটি। এ সময় উগ্র মৌলবাদকে রুখতে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান নেতারা। এদিকে রাজধানীর বাইরেও ভাস্কর্য ভাঙচুর করার প্রতিবাদে ও দুষ্কৃতিকারীদের বিচারের দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা। কুষ্টিয়ায় জেলা মাদ্রাসার ইমাম ও মাদ্রাসার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিনিধিদের সাথে মত বিনিময়ে ধর্মভিত্তিক সব চক্রান্তের পেছনে স্বাধীনতা বিরোধী শক্তির ইন্ধন আছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে ইসলাম বিদ্বেষী চিহ্নিত মহল। সরকার এদের নিয়ন্ত্রণে ব্যর্থ হলে রাস্তায় নামার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এমন সিদ্ধান্তের কথা জানান হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম। হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ করা হয়। কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙার ঘটনায় হেফাজত ইসলাম ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন নুরুল ইসলাম। জননেত্রী পরিষদ নামক দুটি সংগঠনের পক্ষ থেকে আদালতে রাষ্ট্রদ্রোহ
ও মানহানির মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা সকল মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ ও অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সেই সাথে চক্রান্তকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। ভাস্কর্য বিরোধী বক্তব্যে সহযোগিতার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 6 জনের বিরুদ্ধে করা মানহানি মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। মামলা গ্রহণ করার মতো কোনো উপাদান না থাকায় বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম সত্যব্রত শিকদার এ আবেদন খারিজ করে দেন। এর আগে বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে এ মামলার আবেদন করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। মামলায় খালেদা, তারেক ছাড়াও অভিযুক্ত করা হয় হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী, খেলাফত মজলিসের মামুনুল হক ও ইসলামী শাসনতন্ত্রের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিমকে। মুখে চেতনার কথা বললেও স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আওয়ামী লীগ বা বিএনপি কোনো সরকারি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সফল হয়নি বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। করোনার সময় অনেক মন্ত্রী যেমন দায়িত্ব ছেড়ে ঘরবন্দি হয়েছেন, তেমনি বিএনপি সহ বিরোধী দলগুলো মানুষের অধিকার আদায়ে পুরোপুরি ব্যর্থ। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। সেদিন জুলাই মাসের শেষ দিন, 31শে জুলাই 1971, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা। কমান্ডার হাফিজ উদ্দিন আহমেদ নিজের সৈন্যদের নিয়ে সন্তর্পণে এগোচ্ছেন হানাদার ঘাটির উদ্দেশ্যে, কিন্তু হঠাৎ করেই আর্টিলারির গোলার মুহুর্মুহু আক্রমণে হতবিহ্বল সৈন্যরা। হাফিজউদ্দিন আহমেদ সৈন্যদের কাভার দিতে সবার সামনে চলে আসেন, মর্টারের স্প্রিন্টারের আঘাতে আহত হন। বীর বিক্রম হাফিজউদ্দিন আহমেদের আক্ষেপ, যে চেতনা বা লক্ষ্য নিয়ে এমন সব যুদ্ধ হয়েছিল, বিএনপি বা আওয়ামী লীগ সরকারে গিয়ে তার বাস্তবায়ন নয়, শুধু ক্ষমতা টেকাতেই তৎপর থেকেছে। বাংলাদেশে যত সরকার এসেছে এখন পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য কোনো আন্তরিক প্রয়াস আমি লক্ষ্য করিনি কোনো সরকারের মধ্যেই। যেই স্বপ্ন ধারণ করে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম তার অধিকাংশই বাস্তবায়িত হয়নি। সরকারের প্রধান কাজ দেখা যায় যে বাংলাদেশে তাদের ক্ষমতায় টিকে থাকা। বলছেন, জনরোষ থেকে বাঁচতে করোনার ছুতোয় মন্ত্রীরা যেমন ঘরে, মানুষের অধিকার আদায়ে বিরোধী দলগুলোও তেমনি ব্যর্থ। এই করোনার সরকারি দলের কারো কারো জন্য আশীর্বাদ হয়ে এসেছে, কারণ তাদেরকে জনগণের সামনে যেতে হচ্ছে না, চার দেওয়ালের মধ্যে নিজেকে আবদ্ধ রেখে জনরোষের হাত থেকে রক্ষা পাচ্ছেন। বিরোধী দলেরও যেটুকু করা উচিত ছিল আমার বলতে কোনো দ্বিধা নাই, আমরা জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছি। ভ্যাকসিন নিয়ে বাণিজ্যের উদ্দেশ্যেই ব্যবসায়ীর হাতে সুযোগ দিয়েছে সরকার, এমন অভিযোগও তার। সরকার তো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিল করা উচিত। সরকারি বলয়ের অন্তর্ভুক্ত একজন ব্যবসায়ীর মাধ্যমে এই ধরনের ভ্যাকসিনের আনয়নের বিষয়টি তুলে দেওয়া সরকারের পক্ষে সঠিক হয়নি। নিজের দলের প্রতি তার পরামর্শ, দলের এখনকার সিনিয়র নেতাদের যোগ্য মনে না হলে প্রয়োজনে তরুণ নেতৃত্ব এনে বিএনপির স্থায়ী কমিটির শূন্য পদ পূর্ণ করা হোক। বোঝা যাচ্ছে যে সিনিয়র নেতাদের উপরে আস্থা নাই, কিন্তু এটা তো দলের জন্য ক্ষতি। কাউকে পছন্দ না হতে পারে, কিন্তু সেই জন্য তো একটা অ্যাক্টিভ ভাইব্রান্ট একটা দল থাকবে না, যাদের প্রতি আস্থা আছে তাদেরকে দিয়েও এই স্থানগুলো শূন্যস্থান পূরণ করা উচিত, তাহলে দল শক্তিশালী হবে। কিন্তু মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমেদ তবুও আশাবাদী প্রজন্মকে নিয়ে। বলেন, তারাই স্বাধীনতার মূল চেতনা ধারণ করে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। নকশা বহির্ভূত দোকান উচ্ছেদে রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া সুপারমার্কেটে তৃতীয় দিনের মতো অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এদিন 200 দোকান গুড়িয়ে দেওয়া হয়। অভিযানের ফলে বন্ধ রয়েছে সিটি প্লাজার 3টি ভবন। এদিকে মালামাল নিয়ে মরিয়া হয়ে ব্যবসায়ীরা নেমেছেন রাস্তায়। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া মার্কেটে একদিকে যখন চলছে তৃতীয় দিনের উচ্ছেদ অভিযান, তখন রাস্তায় বসেই পণ্য বিক্রির চেষ্টায় ব্যস্ত দোকানদার ও কর্মচারীরা। যদিও এক পর্যায়ে সেখান থেকেও সরে যেতে হয় তাদের। বৃহস্পতিবার সকালেই হকারদের এমন হাঁকডাক আর ক্রেতাদের আনাগোনা ফুলবাড়িয়া সুপারমার্কেটের সামনের সড়কে। নকশা বহির্ভূত দোকান কিনে প্রতারিত হয়ে হারিয়েছেন রুটি রুজি, হারিয়েছেন আশ্রয়ও।
ভুক্তভোগী ব্যবসায়ীরা বলছেন শীত মৌসুমে তাদের ব্যবসার জন্য মোক্ষম সময়, আর শীত মৌসুমে চলে গেলে এসব কাপড় ফের 8 থেকে 10 মাস গুদামে রেখে দিতে হবে। তাই পেট বাঁচাতে তারা এখন রাস্তায়। আজকে অবৈধ দোকান উচ্ছেদের কারণে আমরা যারা বৈধ ব্যবসায়ী আছি আমরা চরম ক্ষতিগ্রস্ত। আমার তো করার কিছু নেই, আমরা অন্য কোনো জায়গায় যে অ্যাডভান্স দেওয়ার দোকান লমু সেই ব্যবস্থা নাই। আমার সুন্দর পরিবেশে আমাদের পুনর্নির্বাসের ব্যবস্থা করে। দুপুর থেকে তৃতীয় দিনের মতো উচ্ছেদ অভিযানে নামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পরে সিটি প্লাজার পেছনের দিকের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে। পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা ভেঙে ফেলার কথা জানিয়েছেন সিটি কর্তৃপক্ষ। এছাড়া ব্যবসায়ীদের কাছ থেকে যারা আগাম টাকা নিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। সিটি কর্পোরেশনও সে তদন্ত চলমান আছে। যাদের ইনভলভমেন্ট পাওয়া যাবে, সে যদি সরকারি কর্মকর্তা হয় তাহলে তার জন্য যে প্রচলিত আইনে যে সাজা ব্যবস্থা আছে, শাস্তিমূলক ব্যবস্থা আছে, সেগুলো সিটি কর্পোরেশন। গেল মঙ্গলবার ব্যবসায়ীদের তীব্র বাধার মুখে উচ্ছেদ অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। সংবাদের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবার স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 রাত 10টার সংবাদ। আইসিটি খাতে বাংলাদেশের সক্ষমতার চিত্র তুলে ধরতে সপ্তমবারে শুরু হয়েছে ডিজিটাল ওয়ার্ল্ড 2020। এবারের প্রতিপাদ্য সোশ্যাল ডিস্টেন্স ডিজিটালি কানেক্টেড। করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় এবার ভার্চুয়াল মাধ্যমে ডিজিটাল ওয়ার্ল্ড উপলক্ষে রয়েছে নানা আয়োজন। বৃহস্পতিবার বিভিন্ন দেশের মন্ত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মিনিস্ট্রিয়াল কনফারেন্স, যেখানে মূল বক্তা হিসেবে কি নোট উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বিষয়ভিত্তিক 24টি সেমিনার আয়োজন থাকছে এবারের মেলায়। We are where I hoped we would be, where the country is predominantly digitized, that we are able to operate virtually, that our functioning, our economy, social safety nets, education, this can all work virtually. And the timing was very fortuitous for us that the pandemic happened this year when Bangladesh was already had already transitioned. অবৈধ সম্পদ অর্জন ও টাকা পাচারের অভিযোগের মামলায় কুয়েতে গ্রেপ্তার লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপনের স্ত্রী সংসদ সদস্য সেলিনা ইসলাম মেয়ে ওয়াফা ইসলামকে হাইকোর্টে আগাম জামিন না দিয়ে 10 দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে মানি লন্ডারিং বিষয়ে অনুসন্ধান নিয়ে ভুল তথ্য দেওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মোহাম্মদ আরিফিন আহসান মিয়াকে 4 জানুয়ারি তলব করেছেন হাইকোর্ট। 2 কোটি 31 লাখ টাকার অবৈধ সম্পদ ও 148 কোটি টাকার অর্থ পাচারের অভিযোগে পাপুল ও তার স্ত্রী সেলিনা সহ 4 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম, তার মেয়ে ওয়াফা ইসলাম আগাম জামিনের জন্য হাইকোর্টে আজকে লিস্টে ছিল ও এটা শুনানি হয়েছে, শুনানি অন্তে আগাম জামিনের দরখাস্ত খারিজ করে দিয়েছেন, কিন্তু বিশেষ বিবেচনায় তাদেরকে 10 দিনের মধ্যে বিজ্ঞ নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন। গোল্ডেন মনিরের 200 প্লট জালিয়াতির ঘটনায় রাজুকের উচ্চমান সহকারী আব্দুল মালিককে জিজ্ঞাসাবাদ করছে দুদক। বৃহস্পতিবার দুপুরে নিজের বক্তব্য দিতে দুদকে হাজির হলে দুদকের তদন্ত দল তাকে জিজ্ঞাসাবাদ করেন। এছাড়া গেল 3 দিনে রাজুক গণপূর্ত জনপ্রতিনিধি সহ 7 জনের জিজ্ঞাসাবাদে বুধবার গোল্ডেন মনির ও তার স্ত্রীর অবৈধ সম্পদের অনুসন্ধানে রাজুকের সিবিএ নেতা আব্দুল জলিল ও রাজুকের নিম্নমান সহকারী মোহাম্মদ ওবায়দুল্লাহ হককে জিজ্ঞাসাবাদ করা হয়। কারাগারে থাকা পুলিশের বরখাস্ত ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে করা দুদকের মামলা 6 মাসের মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে একই মামলায় মিজানের ভাগ্নে মাহমুদুল হাসানকে জামিন দেন আদালত। বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। ব্রিটেন ও বাহরাইনের পর এবার কানাডাতেও চূড়ান্ত অনুমোদন পেল
ফাইজার ও বায়োএনটেকের করোনা ভ্যাকসিন। বুধবার এই অনুমোদন দিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য সংস্থা হেলথ কানাডা। এদিকে জরুরি ব্যবহারের জন্য ভারতে এখনও ছাড়পত্র পায়নি সিরাম ও ভারত বায়োটেকের উদ্ভাবিত টিকা। অন্যদিকে ধনী দেশগুলো করোনা টিকা মজুত করায় দরিদ্র দেশগুলো ভ্যাকসিন পাওয়া থেকে বঞ্চিত হতে যাচ্ছে বলে সতর্ক করেছে পিপলস ভ্যাকসিন অ্যালায়েন্স। আর বাংলাদেশ জানুয়ারিতে টিকা পেতে পারে বলে ঢাকার এক অনুষ্ঠানে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দেশের করোনা পরিস্থিতি। দেশে করোনায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত প্রাণহানি ৬,৯৬৭ জনের। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা ১৬,২৬৫টি। এর মধ্যে শনাক্ত ১,৮৬১ জন। এ পর্যন্ত মোট শনাক্ত ৪,৮৫,৯৬৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪,৪৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ 4,১০,৪২৫ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১.৪৪%। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৬.৬%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪.৪৬% এবং মৃত্যুর হার ১.৪৩%। আরটিপিসিআর মেশিন নষ্ট হওয়ায় গেল ৪ দিন ধরে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা নমুনার পরীক্ষা বন্ধ রয়েছে। প্রতিদিন নমুনা দিতে আসা ব্যক্তিরা ফেরত যাচ্ছেন, ফলে ভোগান্তিতে পড়েছেন করোনার সন্দেহভাজন রোগীরা। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে কোন কোন প্রতিষ্ঠানে বা ল্যাবে কত নমুনা পরীক্ষা করা হয় তা তালিকা জানানো হয়। কিন্তু গত ৮ ডিসেম্বর থেকে করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে রাজধানীর মুগদা হাসপাতালের করোনার নমুনার পরীক্ষা শূন্য দেখানো হচ্ছে। কারণ গত সোমবার থেকে এই হাসপাতালে নমুনা সংগ্রহ বন্ধ রয়েছে। মুগদা হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে প্রতিদিন গড়ে ২০০ নমুনা পরীক্ষা করার মতো সক্ষমতা রয়েছে। তবে চতুর্থ দিনের মতো বৃহস্পতিবার সাধারণ মানুষের নমুনা পরীক্ষা বন্ধ থাকায় করোনা সন্দেহভাজন রোগীরা পড়েছেন ভোগান্তিতে। দিলাম হলো করোনা ভাইরাস পরীক্ষা করার জন্য, বললো যে মেশিন নষ্ট, করোনা ভাইরাস এখন পরীক্ষা করা হবে না, মেশিন ঠিক হবো সারাইলে তারপরে আসবেন। তো ওনারা বলতেছে মেশিন নষ্ট, ওনারা নমুনা নিবে না। উনি বলতেছে পিজিতে যাওয়ার জন্য, ঢাকা মেডিকেলে যাওয়ার জন্য। এই অবস্থায় হাসপাতালে চিকিৎসক, নার্স সহ অন্য স্বাস্থ্যকর্মী এবং হাসপাতালে ভর্তি থাকা রোগীদের নমুনা পরীক্ষা করিয়ে আনা হচ্ছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট থেকে। কারণ হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, যদি এই পরীক্ষা বন্ধ রাখা হয় তাহলে সংশ্লিষ্ট চিকিৎসা সেবা থমকে থাকবে। বর্তমানে যেটা সেটা আসলে মেশিনেরই সমস্যা, কারণ দীর্ঘ প্রায় ৯ মাস ধরে মেশিনটা চালু আছে। সেই জন্য আমরা আইডি স্যারকে লিখছি, এক্সপার্ট লোক এসে এটা ঠিক হয়ে যাবে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শিগগিরই নমুনা সংগ্রহ ও পরীক্ষা শুরুর সম্ভাবনা রয়েছে। তারা এসে দেখে গেছে এবং যে যে স্পেয়ারিং ম্যাটেরিয়াল লাগবে সেগুলি তারা এনে ঠিক করবে। এবং এটা হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। সময় হলো আরো একটি বিরতি, সাথেই থাকুন। আবার স্বাগত। দেখছেন নিউজ 24 রাত 10টার সংবাদ। নতুন প্রজন্মের সুন্দর এবং সুস্থ ভবিষ্যৎ সুরক্ষায় স্কুল পর্যায়ে যৌন প্রজনন স্বাস্থ্য শিক্ষার প্রসার আরও বাড়াতে হবে। একই সঙ্গে পরিবার, সমাজ ও রাষ্ট্রীয়ভাবে এই বিষয়ে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বৃহস্পতিবার কালের কণ্ঠ দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে এবং ইউনাইট ফর বডি রাইটস ও কিংডম অফ দ্য নেদারল্যান্ডসের সহযোগিতায় এক ওয়েবিনারে অতিথিরা এই অভিমত তুলে ধরেন। কালের কণ্ঠের ভেরিফাইড ফেসবুক পেজে তা সরাসরি প্রচারিত হয়। ওয়েবিনারে অংশ নেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মমিনুর রশিদ আমিন সহ আরও অনেকে। বীর মুক্তিযোদ্ধার সাবেক সচিব ও রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত কর্নেল আনোয়ারুল আলম শহীদ মারা গেছেন।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। আনোয়ারুল আলম মুক্তিযুদ্ধ চলাকালীন কাদেরিয়া বাহিনীর বেসামরিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। কানাডা, বাহরাইন ও স্পেন সহ গুরুত্বপূর্ণ কয়েকটি দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। শুক্রবার বাদ-জুমা ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম নামাজে জানাজা এবং পরে বনানীর সামরিক কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে সেখানে তাকে দাফন করা হয়। ৩-৪ দিন ধরে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি সহ সব ধরনের নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। রাতে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে প্রতিদিনই আটকা পড়ছে কয়েকশো যানবাহন। এতে দুর্ভোগে রয়েছেন যাত্রী ও চালকরা। সংশ্লিষ্টরা জানান, নদীতে রাতের বেলা কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এই অবস্থায় দুর্ঘটনা এড়াতে রাত 10টার পর থেকেই ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে সকালে কুয়াশার ঘনত্ব কমে গেলেই ফেরি চলাচল স্বাভাবিক হয়। ঘন কুয়াশার কারণে ধীর গতিতে যান চলাচলের কারণে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়ক এবং সিরাজগঞ্জের সেতু পশ্চিম সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। দেশের উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। অগ্রহায়ণের শেষের দিকে প্রায় সারাদিনই কুয়াশার চাদরে ঢাকা থাকছে উত্তরাঞ্চলের জেলাগুলো। দেখা মিলছে না সূর্যের। শীতে স্বাভাবিক কাজকর্ম বাধাগ্রস্ত হয়, বিপাকে পড়েছে শ্রমজীবী ও কর্মজীবী মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘন কুয়াশা আরও ৩-৪ দিন পর্যন্ত থাকতে পারে। আর চলতি মাসেই উত্তর উত্তর পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। করের জাল বাড়িয়ে ব্যবসায়ীদের ওপর করের চাপ কমানোর আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি ফজলে ফাহিম। রাজধানীর সেগুন বাগিচায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আয়োজিত ভ্যাট দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বলেন, করদাতার সংখ্যা কম হওয়ায় যারা নিয়মিত কর দিচ্ছেন তাদের ওপর চাপ বাড়ছে। অনুষ্ঠানে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান রহমাতুল মুনিম আশ্বস্ত করেন, করের জাল বাড়াতে কাজ করছেন তারা। বলেন, সারা দেশের করজাল বৃদ্ধির মাধ্যমে ব্যবসায়ীদের আরও সুযোগ সুবিধা দেওয়া হবে। তবে এজন্য অটোমেশনের বাস্তবায়ন জরুরি বলে মত দেন তিনি। ভ্যাট দিবস উপলক্ষে সেরা ভ্যাটদাতা হিসেবে 9টি প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেন এনবিআর চেয়ারম্যান। বৃহস্পতিবার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের 196তম সন্দ্বীপ চট্টগ্রাম শাখার উদ্বোধন করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এন মোস্তফা তারেক এবং স্থানীয় সুধীবৃন্দ ও ব্যাংকের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা। আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পরে আবার স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 রাত 10টার সংবাদ। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে মানবাধিকার সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন। বৃহস্পতিবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ সোশ্যাল অ্যাক্টিভিস্ট ফোরাম। এ সময় পাকিস্তানের সিন্ধু এবং চীনে উইগুর সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদ জানানো হয়। একই ইস্যুতে শাহবাগে মানববন্ধন করে মাদার জিন্নাহ ফাউন্ডেশন। তারা পাকিস্তানের বেলুচিস্তানে মানবাধিকার লঙ্ঘনের তীব্র সমালোচনা করেন। ঢাকার বাইরে সিলেটেও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। নারীর ক্ষমতায়ন ও লিঙ্গভিত্তিক সমতা অর্জনের শপথে শেষ হল ইউএসএআইপি এর উদ্যোগে 16 দিন ব্যাপী কার্যক্রম দাও সাড়া তোলো আওয়াজ। সহযোগিতায় ছিল রেডিও সাথীর 92.4 FM ও বাংলাদেশ ডিবেট ফাউন্ডেশন। রাজধানীর বনানীর গ্যালেসিয়া হোটেল ও রিসোর্টে আয়োজনের সমাপনী দিনে অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল। এতে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি বনাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। বিজয়ী হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব KM খালিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়াটিক MCL এর ব্যবস্থাপনা পরিচালক নেভিল ফেরদৌস হাসান এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ শুকরানা।
এবার খেলার খবর। ফরচুন বরিশালকে 7 উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে কোয়ালিফায়ার নিশ্চিত করল গাজী গ্রুপ চট্টগ্রাম। টস হেরে ব্যাট করতে নামা বরিশাল দুই ওপেনার তামিম আর সাইফের ব্যাটে ভর করে দুরন্ত সূচনা করেন। সাইফের 33 বলে 46 রান দলকে এগিয়ে দেয় বড় সংগ্রহের দিকে, সাথে তামিমের 43 আর আফিফের 28 রানে ভর করে নির্ধারিত ওভারে 6 উইকেটে 149 রান সংগ্রহ করে বরিশাল। জবাব দিতে নেমে সৈকত আলী আর সৌম্যর ওপেনিংয়ে 79 রান তুলে নেয় চট্টগ্রাম। 39 রানে সৈকত আউট হলে সৌম্য হাল ধরে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। 37 বলে 62 রানে সৌম্য ফিরলে বাকি কাজটা সারেন মাহমুদুল হাসান জয়। 8 বল বাকি রেখে চট্টগ্রাম পায় 7 উইকেটের বিশাল জয়। ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড হাতে তুলেছেন সৌম্য সরকার। বঙ্গবন্ধু টি-20 কাপের প্রথম ম্যাচে খুলনাকে 20 রানে হারিয়েছে ঢাকা। ঢাকার করা 179 রানের জবাবে খুলনা থামে 159 রানে। টস হেরে ব্যাট করতে নামা ঢাকার দুই ওপেনার দলকে এনে দেন উড়ন্ত সূচনা। 17 বলে 36 রানের ঝোড়ো একটি ইনিংস খেলে সাজঘরে ফেরেন নাইম। আরেক ওপেনার সাব্বির দেখা পান 50। সাব্বির খেলেন 38 বলে 56 রানের ইনিংস। আর শেষ দিকে আকবরের 14 বলে 31 রানের এক টর্নেডো ইনিংসে ঢাকার সংগ্রহ 179 রান। জবাব দিতে নেমে ওপেনিংয়ে জহুরুল আর মাঝে অধিনায়ক মাহমুদুল্লাহর ব্যাটে জয়ের স্বপ্ন বুনলেও লক্ষ্যে পৌঁছাতে পারেনি খুলনা। দলের পক্ষে সর্বোচ্চ 53 রান করেন জহুরুল ইসলাম। 5 উইকেট নেন ঢাকার অফ স্পিনার রবিউল ইসলাম। 2021 সালে অপেক্ষা করছে টি-20 বিশ্বকাপ, কিন্তু বাংলাদেশ সফরে টি-20 সিরিজ খেলতে নারাজ ওয়েস্ট ইন্ডিজ। তবে সফরকারীদের এমন সিদ্ধান্তে নিশ্চুপই থাকতে হচ্ছে বিসিবিকে। করোনাকালে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ আয়োজনকে বড় করে দেখছেন বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ সিংহাসন ধরে রাখতে এখন থেকেই মহাপরিকল্পনায় বিসিবি শুরু করছে অনূর্ধ্ব 19 দলের স্পেশাল ক্যাম্প। দর্শক, এই ছিল রাত 10টার সংবাদ আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।